আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পর আবারও আসলাম আপনাদের সামনে। আসলে আমি প্রতিনিয়ত রেগুলার আসলে ভিডিও করতে পারছি না। আমার একটু সীমাবদ্ধতা আছে। সেজন্য দর্শক, আজকে অনেকদিন পর আবারও আসলাম আপনাদের সামনে। আমি আমার ইউটিউব চ্যানেল মুজিববাট টিভি এবং আমার ফেসবুক ভেরিফাই আইডিতে নিয়মিত আমার যারা দর্শক আছেন, আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে আমার পাশে থাকার জন্য। তো প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আজকে যে বিষয়টা নিয়ে আমি মূলত কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে যে সেফ এক্সিট 2। তো আসলে দেশের মধ্যে, দেশের রাজনীতির আকাশে বাতাসে, দেশের বাহিরে সমস্ত সেক্টরে এখন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, তর্ক বিতর্ক, যুক্তি তর্ক চলছে। সেটা হচ্ছে যে আপনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা, সেই একটি বোমা ফাটিয়েছে। আপনার সেই বোমাটি হচ্ছে যে সেফ এক্সিট, তো মানে নিরাপদ প্রস্থান। তো তারপর থেকেই কিন্তু বাংলাদেশের আকাশে বাতাসে, রাজনীতির আকাশে বাতাসেই এই বিষয়টা নিয়ে তুমুল আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, যুক্তি তর্ক সব চলছে। এখন আমার কথা হচ্ছে যে এখন কেন এই বিষয়টা এত গুরুত্ব পাচ্ছে, এবং এটা নিয়ে কেন এই মুহূর্তে যে তথাকথিত যেই দখলদার ইউনূস যে জাতিকে যে মূলা ঝুলিয়ে দিয়েছে নির্বাচনের, সেই নির্বাচনের মূলাকে ঝুলিয়ে নির্বাচনের কয়েক মাস আগ মুহূর্তে কেন নাহিদ ইসলাম এই ইউনূস এর আপনার প্রিয়ভাজন ইউনূস যাকে বলেছে আগামীতে প্রধানমন্ত্রী নাহিদ হবে বা নাহিদরা হবে, তো সেই নাহিদ, ইউনূসের প্রিয়ভাজন নাহিদ কেন এই কথা বলল হঠাৎ করে? আপনার কাছে কি মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় যে এটা সে মনের মাধুরী মিশিয়ে, মনের অজান্তে বা কথার জন্য কথা বলেছে? এটা কি আপনাদের কাছে এমনটি মনে হয়? আসলে এমন না। কারণ নাহিদরা এই ২৪-এর ৫ই আগস্টের চক্রান্তকারী, যে চক্রান্ত হয়েছে, যে ষড়যন্ত্র হয়েছে, গণতান্ত্রিক সরকার বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে যে দেশ দেশ থেকে, ক্ষমতা থেকে হঠাতে যে চক্রান্ত করেছে জননেত্রী শেখ হাসিনাকে, সেই চক্রান্তের মাস্টার মাইন্ডরা কেন আজকে এই সব কথা বলছে? এবং সে একটি দল গঠন করেছে এই দখলদার ইউনূসের উৎসাহ উদ্দীপনায়, এবং সে একটি গুরুত্বপূর্ণ একটি উপদেষ্টা, একটি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, তো তিনি কেন হঠাৎ এসে এই কথাটা বললেন, এই বোমাটা ফাটালেন? এটা অবশ্যই এটা গুরুত্ব বহন করে। তো এটা তো সেই ব্যক্তি বা যে কোনো কথার জন্য কথা বা বলার জন্য বলা, এমনটা না। এটার ভিতরে অনেক রাজনীতির রহস্য রয়েছে, পর্দার আড়ালের রাজনীতির ইশারা ইঙ্গিত রয়েছে, কিছুটা অনুধাবন করার ব্যাপার এখানে আছে। সে যেহেতু গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, সেজন্য তার কাছে ইউনূসের বিষয়টা যতটুকু কাছাকাছি আছে, ইউনূসের সাথে তার যতটুকু যোগাযোগের ব্যবস্থাটা সহজ, এটা অন্যদের জন্য ততটা সহজ নয়। তো তেমনই একটি লোক কেন এই কথাটা বললো, এটাই চিন্তার বিষয়। সেটা হচ্ছে, আপনারা দেখেন, এই নাহিদরা না, এই শুধু এই তথাকথিত
দ্বিতীয় স্বাধীনতার, লাল স্বাধীনতার ওই যে চক্রান্তকারীরাই শুধু এই সেভ এক্সিটের কথা বলে না। কারণ তারা জানে যে একটি দেশের নির্বাচিত সরকারকে, একটি গণতান্ত্রিক সরকারকে যখন উম, দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যখন উৎখাত করা হয়, দেশের সংবিধান লঙ্ঘিত করা হয়, দেশের চলতি এই আইনকে অমান্য করে, সংবিধানকে অমান্য করে যখন একটি চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, তখন যদি তাদের এই সেভ এক্সিট যদি নিরাপদ প্রস্থান যদি না হয়, তাদের জন্য দায় মুক্তির ব্যবস্থা যদি না হয়, তাহলে তারা পরবর্তী স্টেপ তাদের জন্য কি অপেক্ষা করছে, সেটাই কিন্তু তাদের আরেক গুরুত্বপূর্ণ নেতা আপনার এই যে সার্জিস মলম বা সার্জিস আলম বলে, তো সে কিন্তু বলেছে যে পৃথিবীতে সেভ এক্সিট বলতে কোনো শব্দ নেই, পৃথিবীতে সেভ এক্সিট বলতে মৃত্যু, আর এছাড়া তারা কোনো কিছু দেখে না। আমি দর্শক, আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে যারা দেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, যারা দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে, তাদের জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। এটা আজ হোক আর কাল হোক, সেই কথাগুলোই কিন্তু তারা পরস্পর মুখ দিয়ে বলে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে। তো এখন এই যে একটা সেক্টর শ্রেণী হচ্ছে তারা চক্রান্তের সাথে জড়িত ছিল, চক্রান্তের নেতৃত্ব দিয়েছে, আরেকটা শ্রেণী হচ্ছে চক্রান্তের পর এসে এই যে অবৈধ সাংবিধানিকভাবে যে ক্ষমতার মসনদে দখল করে বসে আছে, বসে থেকে যে সংবিধানকে ভায়োলেট করে, সংবিধান বহির্ভূত, সংবিধানের সাথে সাংঘর্ষিক যত কর্ম করেছে, সকল কর্মের জন্য এই ষড়যন্ত্রকারীরা সহকারে সকলে তো একদিন না হয় একদিন কিন্তু আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, এবং তাদের এই অপকর্মের, সেই অপরাধের জন্য তাদের কি শাস্তি হতে পারে সেটাও কিন্তু তারা জানে। সেই জন্যই তারা ইতিমধ্যেই নিরাপদ প্রস্থানের জন্য তাদের ক্ষমতা, এই ইউনূস দখলদার ইউনূস ক্ষমতাতে থাকাকালীনই কিন্তু পরবর্তী গন্তব্য তারা ঠিক করার জন্য মরিয়া হয়ে পড়েছে। তারা জানে যে আলটিমেটলি তারা শেষ পর্যন্ত তাদের তো এটার জন্য তারা দায় এটার এড়াতে পারবে না, এটার জন্য তাদেরকে আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি হতে হবে। এই দেশ, এই জাতি তাদের বিচারের আওতায় আনবে, বিচারের মুখোমুখি করবে। তো সেই জন্য তারা দায় মুক্তি নেওয়ার জন্য, যে তারা যেন ভবিষ্যতে আর কখনো যেন বাংলাদেশে না আসতে হয়, তারা যেন বিচারের সম্মুখীন না হতে হয়, বিচারের মুখোমুখি যেন না হতে হয়, সেজন্য উন্নত কোনো বিশ্বে তাদের জন্য সেফ এক্সিট নেওয়ার জন্য তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এবং কি অন্য উন্নত বিশ্বের সাথে তারা আতাত করা শুরু করে দিয়েছে, যোগাযোগ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে এমনও কথা হচ্ছে, দেখা যাচ্ছে, জানতে পারছি। এখন আপনি আমারটা বিশ্বাস করবেন না করবেন এটা আপনাদের বিষয়, কতটুকু সত্য মিথ্যা এটা আমি বলতে পারি না, তবে এমন আমরা অনেক কথা তথ্য কিন্তু পেয়েছি যে এই দখলদার ইউনূস বাহিনীর অনেক উপদেষ্টাই, যারা না বুঝে না চিন্তা করে এই চক্রান্তের সাথে সামিল হয়েছে, তারা জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। কেউ ৩২ ভাঙ্গা নিয়ে তারা ক্ষমা চাচ্ছে, বলছে যে আমরা ৩২ নাম্বার ভাঙ্গি নাই। এমন কথাগুলো কেন আসবে, কেন তারা বলবে? দেখেন, আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই, যে আমি কেন বললাম সেভ এক্সিট 2, মানে 2007 সালে এই ফখরুদ্দিন মহিউদ্দিন আহমেদ, এই যে আপনার -2 ফর্মুলার কারিগর, যারা 111 এর সরকার যারা কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, যারা -2 ফর্মুলা সামনে এনেছিল রাজনৈতিক দলগুলোকে
অস্তিত্বহীন করে বিরাজনীতিকরণের যে চক্রান্ত করেছিল, তারা সেই ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের এই সেনা শাসিত সরকার যখন বুঝতে পারলো যে জোর করে এদেশের মধ্যে থাকা যায় না, জোর করে এদেশের রাজনীতিকে ধ্বংস করা যায় না, জোরপূর্বক বন্দুকের নল ঠেকিয়ে এই দেশের জনগণকে রাজনীতি থেকে বিরত রাখা যায় না। স্বভাবত কারণেই আমরা রাজনৈতিক আহ, আহ, আমরা আমরা রাজনৈতিক আমাদের একটি আমরা কি বলে এটাকে, যে মানুষ জন্মগত স্বভাবগতই রাজনৈতিক জীব। তো আসলে আমাদের এটা স্বভাবের সাথে আমাদের সৃষ্টির লগ্ন থেকেই কিন্তু এটা যায়। তো মানুষকে কখনোই, বিশেষ করে বাংলাদেশের মানুষকে সাময়িক ভুলভাল বুঝিয়ে চক্রান্তের সাথে তাদেরকে সম্পৃক্ত করে সাময়িক ক্ষতি করা যায় দেশের এবং দশের। কিন্তু যখন এদেশের জনগণ যখন ঘুম ভেঙে যায়, জনগণ যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন কিন্তু আর জনগণকে শত হাজার বন্দুকের নল ঠেকিয়েও কিন্তু আর ধরে রাখা যায় না। তো সেই 111-এর সরকার, এই জান্তা সরকার, ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার তখন কিন্তু বুঝতে পেরেছে তারা 2 বছর অতিক্রম করার পর যে আর তারা থাকতে পারবে না। ঠিক তখনই কিন্তু তারা তৎকালীন সকল রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে এবং বিএনপির সাথে তারা কিন্তু সমঝোতাতে আসতে চেয়েছিল। তারা সেফ এক্সিট কিন্তু চেয়েছিল। সেই তারা বুঝতে পেরেছে তারা যে অপকর্মগুলো করেছে তার ক্ষমা তাদের জন্য হয়তো হবে না। সেই সেফ এক্সিট চেয়েই কিন্তু তারা নির্বাচনে এই আপনার এই তৎকালীন বিএনপির যিনি এখনো বিএনপির প্রধান বেগম জিয়ার সাথে কিন্তু আপোষ করেছে যে তারেক রহমানকে দেশের বাইরে যেতে দেওয়া হবে এবং তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, সেফ এক্সিট দেওয়া হয় এবং এর বিনিময়ে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তো তেমনি আওয়ামী লীগের সাথেও এমন সমঝোতা করতে চেয়েছিল। তো তৎকালীন আমাদের যে নেত্রী, কারা নির্যাতিত নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তো তখন আপোষ করতে না পেরেও তারা আন্দোলনের মুখে পড়ে তারা নির্বাচন দিতে হয়েছিল। তো নির্বাচন দেওয়ার পরে নির্বাচিত সরকারের কাছে তৎকালীন ক্ষমতায় এসেছিল আমাদের বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তো সেই এই ষড়যন্ত্রকারীরা যখন দেশের বাইরে নিরাপদ প্রস্থানে চলে গিয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু এই দায় মুক্তি যারা দিয়েছিল, তখন এই দায় মুক্তিটাও কিন্তু টিকে নাই। পরবর্তী সরকার যখন সংসদের মাধ্যমে এটাকে অবৈধ করে দেওয়া হয়, তো তারপরেও তারা কিন্তু আজকে ফখরুদ্দিন মহিউদ্দিনরা বা তাদের সাথে যারা -2 ফর্মুলার রাজনীতিকরণের যেই সূত্র আবিষ্কার করেছিল, সেই সুশীলরা, সেই চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা কিন্তু আজ অব্দি পর্যন্ত দেশের আসতে পারে নাই, জন্মস্থানে বাংলাদেশে তারা কিন্তু আসতে পারে নাই। তারা দেশের বাইরেও যদিও জীবনযাপন করে, তারা লোকালয়ের সামনে আসে না, মানুষের সামনে আসে না। তো সেই থেকে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। এই আজকের দখলদার ইনুস বাহিনীদেরকে, যারা অতি উৎসাহিত হয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, যারা প্রশাসন থেকে শুরু করে সকল এই মাস্টার মাইন্ডদেরকে আমি বলতে চাই, এই উপদেষ্টা নামে অপদেষ্টাদেরকে বলতে চাই, দখলদার ইনুসকে বলতে চাই যে আপনি যতই চেষ্টা করুন না কেন, এদেশে আপনার স্থায়িত্ব হবে না। আপনাদের অনির্বাচিত সরকার, অনির্বাচিত দখলদার বাহিনীর স্থায়িত্ব এই দেশে হবে না। আপনার এবং আপনার লেসপেন্সার যারা, আপনাদের এই চক্রান্তের কারণে দেশ যে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব যে পিছিয়ে পড়েছে, হুমকিতে পড়েছে আজকে।
বহির্বিশ্বের শক্তিধর পারমাণবিক শক্তিধর দেশগুলোর আজকে যুদ্ধের মাঠে পরিণত হয়েছে বাংলাদেশ, খেলার মাঠে বাংলাদেশ পরিণত হয়েছে। সকল কিছুর জন্য আপনাদেরকে কিন্তু দায় দিতে হবে, এগুলোর জন্য আপনাদের ক্ষমা করা হবে না। এই জাতি, এই দেশের জনগণ আপনাদেরকে, আপনারা পৃথিবীর যেই কোনো জায়গায় ইঁদুরের গাথায় লুকিয়ে থাকেন না কেন, ইঁদুরের গর্তে লুকিয়ে থাকেন না কেন, সেখান থেকে এনে আপনাদেরকে টেনে হিচড়ে বের করে এই জাতি আপনাদেরকে বিচারের মুখোমুখি করবে এবং আপনাদের শতভাগ বিচার, উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে, সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা যতই সেফ এক্সিট চাচ্ছেন না কেন, যতই তলে তলে পর্দার আড়ালে নিগোজিয়েশন করতে চাচ্ছেন কেন, সমঝোতা করতে চাচ্ছেন না কেন, যতই সমঝোতা করেন, আপনাদের এই সমঝোতা, আপনাদের এই কালো আইন অধ্যাদেশ, আপনাদের এই দায় মুক্তি ধূপে টিকবে না। আপনারা শত চেষ্টা করতে পারবেন, চেষ্টার কোনো ফলাফল বয়ে আনতে পারবেন না। অতএব আপনারা আপনাদের কৃতকর্মের জন্য প্রস্তুত থাকুন, তার খেসারত পাওয়ার জন্য, এর ফলাফল পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এই দেশের জনগণ, এই দেশের আপামর জনগণ, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে পরাজিত করবে এবং আপনাদের উপযুক্ত বিচার এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। এবং জাতির জনক বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে পরাজিত করবে, সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে আবারও দেখা হবে, কথা হবে মিছিলে, মিটিংয়ে, রাজপথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।